আমরা দ্বিতীয় পর্বে এসে গেছি। প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে রাজা কিভাবে রাজ্য শাসন খরচ চালাতো, অর্থাৎ জমি জরিপ করে নেওয়া হতো। এতটা আলোচনা করেছিলাম আর কি, প্রশ্নগুলো লিখে দিয়েছিলাম। এবার আমরা পরে আলোচনায় যাব। বলছি এরকম একটি রাজতান্ত্রিক মহাজনপদ ছিল মগধ। অর্থাৎ আমরা 16টার কথা শুনেছিলাম, 16টার নাম আমরা পাইনি, 4টে নাম পেয়েছিলাম, অবন্তী, বৎস, কোশল ও মগধ। মগধকে নিয়ে যেন সব আলোচনায় ব্যস্ত। মগধ হচ্ছে সবচেয়ে শক্তিশালী ছিল, তাই আলোচনাটা বেশিরভাগই মগধকে নিয়ে হবে এবং কয়েকটা অরাজতান্ত্রিককে নিয়ে হবে। অর্থাৎ রাজার শাসন নেই এরকম কোনো গণরাজ্যগুলোকে নিয়ে আমরা আলোচনা শিখব। তো রাজতান্ত্রিক ছিল মহাজনপদ মগধ, কিন্তু একটা রাজতান্ত্রিক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকগুলো অপশন থাকতে পারে, বলে কোনটা রাজতান্ত্রিক। বেশ, চলো আমরা দেখে নিই। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের আগে মগধ ছিল দক্ষিণ বিহারে একটা সামান্য এলাকা। বিহার কোনটা? এটা তো ভারতবর্ষ। দেখো, এইটা আমাদের পশ্চিমবঙ্গ আমরা পাবো, গঙ্গা নদী, এখানে হুগলি, এখানে আমরা বুঝতে পারছি বঙ্গোপসাগর, সুন্দরবন আছে। তাহলে এই যে জায়গাটা কিন্তু ওপরটা একটু বিহার, আমাদের এই জায়গাটা হবে বিহার। দেখো মল্লর নামটা পেয়েছি, আমরা দেখে নেব, পরে যাচ্ছি সেটা। বিহারের সামান্য এলাকা নিয়ে কিন্তু দক্ষ রাজাদের নেতৃত্বে মগধ আস্তে আস্তে গুরুত্বপূর্ণ শক্তিশালী হয়ে উঠেছিল। দেখো মগধ কেন শক্তিশালী হয়ে উঠেছিল আমরা এইখান থেকে এতটা মুখস্থ করে নেব, আমি বলে দেবো, শুনে শুনে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর শুনে শুনে মুখস্থ শুধু হয়ে গেলে হবে না, লিখে ফেলবে, আমি প্রশ্নটা লিখে দেব। তো দক্ষ রাজাদের নেতৃত্বের জন্য মগধ গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠে, মনে রাখবে, এটাও একটা অপশন। তারপরে এইগুলো দেবো, মগধের রাজ্য নদী ও পাহাড় দিয়ে ঘেরা ছিল, এগুলো দেবো। চলো তাহলে আমরা এখানে দেখিনি একটু কী আছে। সেকালে মগধ বলতে বিহারে পাটনা, গয়া জেলাকে বোঝায়। বোঝাতো না, কোনো বোঝায়, সেই জায়গায় বিহার, যেটা গয়া, এখন গয়া আছে, পাটনা আছে, আমরা জানি, সেই জায়গাগুলো ছিল একসময় মগধ। মগধের রাজধানী ছিল রাজগিরিও, পরে হয়েছিল পাটলিপুত্র। তাহলে মগধের রাজধানীর নামটা জেনে গেলাম। প্রশ্ন কিন্তু এখানে একটা আসবে, আগে আমাদের প্রশ্ন লেখানো হয়েছিল 3টে, এখন মগধের রাজধানী নাম কি, এটা কিন্তু একটা প্রশ্ন হবে, লিখে নাও এখানটা। মগধের রাজধানীর নাম কি, আমি মুখে বলে দিলাম, যেহেতু আলোচনা হচ্ছে, প্রশ্নগুলো আমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তাহলে আমি মগধের রাজধানীর নাম কি, উত্তর হবে পাটলিপুত্র। রাজগৃহটা কিন্তু উত্তরে আসবে না। বেশ, চলো, মগধ কেন শক্তিশালী হয়েছিল এখান থেকে এতটা আমি বলে দিই, তোমাদের শুনে শুনে মুখস্থ হয়ে যাবে, মনে রাখবে। আমি আগে বলি, মগধ কিন্তু রাজতান্ত্রিক ছিল, পরে অরাজতান্ত্রিক, অর্থাৎ রাজা ছিল না সেরকম কয়েকটা জায়গার আমরা জানবো, সেই জন্যই বলে দিচ্ছি। চলো, এইখানে দেখবে মগধের দক্ষ রাজার নেতৃত্ব ছিল, প্রথমে লিখে নেবে, তারপরে লিখবে মগধ রাজ্য নদী ও পাহাড় দিয়ে ঘেরা ছিল, ফলে বাইরের আক্রমণ থেকে মগধ সহজেই বেঁচে যেত। গঙ্গা নদী পলিমাটি ওই অঞ্চলে কৃষিজমিকে খুব উর্বর করেছিল। মগধ অঞ্চলে ঘন বনগুলিতে অনেক হাতি পাওয়া যেত, সেই হাতিগুলি মগধের রাজারা যুদ্ধে কাজে ব্যবহার করতে পারতেন। পাশাপাশি সেখানে অনেকগুলি লোহা ও তামার খনি ছিল, ফলে মগধের রাজারা সহজেই লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারতেন। ফলে জল ও স্থলপথে মগধে বাণিজ্য চলত। এইসব সুবিধার ফলে মগধ শেষ পর্যন্ত শক্তিশালী মহাজনপদে পরিণত হয়েছিল। শুনে শুনে মুখস্থ করুন। এইবার চলো, সব জায়গায় তো রাজার শাসন ছিল না, কিছু কিছু জায়গা ছিল যেগুলো অরাজতান্ত্রিক, সেগুলিকে বলা হয় কিন্তু গণরাজ্য। অর্থাৎ অরাজতান্ত্রিক মানে মহাজনপদে কয়েকটা রাজা ছিল না, রাজা শাসন ছিল না, সেগুলিকে বলা হয় গণরাজ্য। অর্থাৎ
যেসব মহাজন পদগুলির মধ্যে কোনো রাজা শাসন ছিল না সেগুলিকে বলা হয় গণরাজ্য। গণরাজ্য কাকে বলে? খুব ভালো প্রশ্ন। রাজ্য কাকে বলে? অর্থাৎ যেগুলোতে রাজা ছিল সেগুলো তো রাজতান্ত্রিক, আর যেগুলো রাজা ছিল না সে তো অরাজতান্ত্রিক হওয়া উচিত। হ্যাঁ, অরাজতান্ত্রিক হোক, কিন্তু জনগণ সেটাই নিজেরাই শাসন করত, সেই জন্য বলছে গণরাজ্য। এরকম দুটি গণরাজ্যের নাম আমরা দেখব এবং কোনখানে অবস্থিত সেটাও আমরা দেখব। এরকম দুটি গণরাজ্য হলো মল্ল ও বজ্জী। বজ্জীটাকে অনেকে ব্রিজি বলে, বজ্জীটাই লিখবে, ব্রিজিটা লেখার দরকার নেই। মল্ল ও বজ্জী কোথায় আছে আমরা দেখিনি, বিহারের কাছেই হবে। এই দেখো মল্ল, এই দেখো বজ্জী, পশ্চিমবঙ্গের ঠিক পাশেই ওপরের দিকে বিহারে। এখন বিহারের জায়গাটা আছে। এইভাবে গণরাজ্যগুলিতে এক একটি উপজাতি বাস করত। যেমন আমাদের সাঁওতাল একটা তো উপজাতির মতো না, আদিবাসী টাইপ, এরকম বাস করত। তারা নিজেদের রাজ্যে রাজতান্ত্রিক শাসন বজায় রেখেছিল, অর্থাৎ রাজা কোনো কিছু থাকবে না। আমি কিন্তু আমাদের বইয়ের লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি, এইটা হয়ে যাওয়ার পর টুকরো কথায় যাব। গণরাজ্যগুলিতে জনগণ সবাই মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে কর্তব্য ঠিক করতেন। অবশ্য নারী ও দাসেরা এই আলোচনায় অংশ নিতে পারতেন না। গণরাজ্যের নারী দিয়ে কোনো রকম আলোচনায় অংশগ্রহণ করা যেত না, এবং দাস যারা নিচু তাদেরকে নেওয়া হতো না। দেখো, অনেক প্রশ্ন হতে পারে, বুঝে ফেললে তো এগুলো শিখে ফেলছো। 2-3টে পর্ব দেখো, 3-4টে পর্ব হবে, আমি লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি, প্রশ্নগুলো বলে দিচ্ছি, সময় লাগবে একটু। বেশ, রাজতান্ত্রিক মহাজন পদগুলি গণরাজ্যগুলিকে দখল করতে চাইতো, অর্থাৎ অরাজতান্ত্রিক যেগুলো রাজা নেই সেগুলোকে দখল নেওয়ার খুব সুবিধা হতো, রাজা তো নেই, সেই জন্য গণরাজ্যগুলিকে দখল নেওয়ার চেষ্টা করত। গণরাজ্যগুলির মধ্যে 3টি রাজ্য স্বাধীন থেকে গিয়েছিল, 3টি রাজ্য, একটা বজ্জীদের রাজ্য আর 2টো ছিল মল্লদের রাজ্য। দেখো, আমি বিজিটা কিন্তু আর নেই, এটা বজ্জীটাই এখানে লিখেছে, তাই বিজিদের বলতে পারতো, সেই জন্য বললাম বজ্জী কথাটাই বলবে। তো বজ্জীদের একটা, মল্লদের 2টো রাজ্য ছিল, পাবা এবং কুশিনারা। তাহলে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, একটি গণরাজ্যের উদাহরণ দাও। লিখবে একটি, লিখে নাও একটি, আমি লিখলে তো হবে না, তোমরা লিখবে একটি গণরাজ্যের উদাহরণ। যেমন বাড়িতে পড়ায়, অর্থাৎ গৃহশিক্ষক গিয়ে যেমন ছাত্রদেরকে পড়ায়, আমি তোমাদের সেইভাবে পড়িয়ে দিচ্ছি এক একটা ক্লাস। উদাহরণ কি হবে? পাবা এবং কুশিনারা লিখতে পারো, পাবা কুশিনারা। এদের মধ্যে বজ্জীদের শক্তি সবচেয়ে বেশি ছিল, কারণ বজ্জীদের রাজ্য তো একটাই ছিল নাকি, মল্লদের 2টো। এখানে বজ্জী এরকম মল্লদের 2টো ছিল এখানে পাশাপাশি, আর বজ্জীদের একটা ছিল, তাহলে বজ্জীদেরটা বেশি ছিল, শক্তিশালী। বজ্জী মহাজনপতি মগধের খুব কাছে ছিল, আর মল্লটা একটু দূরে ছিল। বজ্জী শাসন বা ক্ষমতা কয়েকটি ছিল গোষ্ঠীর হাতে, অর্থাৎ অনেকগুলো অঞ্চল লোক নিয়ে একটা গোষ্ঠী তৈরি করতো, গোষ্ঠীরাই পরিচালনা করতো। যেমন আমরা তো গোষ্ঠী দেখেছি, লোন নেওয়া, অনেক দেখো না গোষ্ঠী থেকে লোন নেয়, কতগুলো গোষ্ঠী থাকতো। বেশ, গৌতম বুদ্ধের সময় বজ্জীরা একজোট ও স্বাধীন ছিল। তো গৌতম বুদ্ধর নাম চলে এলো, তো গৌতম বুদ্ধ কে? হ্যাঁ, বৌদ্ধ ধর্মের প্রচারক, সেটা তো পরে আছে, কিন্তু এইখানেই দিল, শিখিয়ে দিল যে সেই সময়টাকে স্বাধীনভাবে, মানে বজ্জীদের রাজ্যটাকে, মানে যে সময়টা গৌতম বুদ্ধের সময় যখন গেছে, তো গৌতম বুদ্ধ নিজে সম্মান করতেন, নিজেও বজ্জীদের সম্মান করতেন, ওরা তো উপজাতি ছিল। বজ্জীদের রাজধানী ছিল বৈশালী, খুব ইম্পর্টেন্ট, একদম মারাত্মক প্রশ্ন। বৈশালী কি বা বজ্জীদের রাজধানীর নাম বলো, বজ্জীদের রাজধানীর নাম লেখো, বৈশালী। ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার্ট একদম। আবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানেই পাবে, বৈশালীদের আশেপাশে যেসব বজ্জী থাকতো তাদেরকে বলা হতো লিচ্ছবি, অর্থাৎ রাজধানীর আশেপাশে, তাহলে বৈশালীর আশেপাশে, তাহলে এখানে প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, লিচ্ছবি কাদের বলা হতো?
এইখান থেকে শুরু করতে হবে। বজ্জীদের রাজধানী ছিল বৈশালী। বৈশালীর আশেপাশে যেসব বজ্জী থাকতো তাদেরকে বলা হতো লিচ্ছবি, অর্থাৎ বজ্জীরা তো এমনিতেই বললাম এরা হচ্ছে উপজাতি। আর রাজধানীর পাশাপাশি যারা বাস করত। গৌতম বুদ্ধ বজ্জীদের একজোট থাকার কয়েকটি নিয়মের কথা বলেছিলেন। দেখো, ধর্মের প্রচারক তিনি কি বজ্জীদের পাশে দাঁড়িয়েছেন, তোমরা একজোট হও, কীভাবে হবে সেটা শিখিয়ে দিয়েছিল গৌতম বুদ্ধ। তিনি নিয়মগুলি দেখে মনে হয় বজ্জীদের রাজ্যে আইন কানুন অনেকটা লেখা হতো, ওইগুলো দেখে সেখানে নিরপরাধ মানুষের শাস্তি হতো না, যারা নিরপরাধ তারা শাস্তি হতো না। আমরা একটুখানি পড়ে নিই, তারপরে টুকরো কথাটা ফিরে আসবো। একবার বুঝতে পারবে না। এখানে বজ্জীতে উন্নতির 7টি নিয়ম, এটা কিন্তু শিখিয়ে দিয়েছিল। এইখানটা পড়ে নিই, তারপর যাব। রাজতান্ত্রিক মহাজন পদগুলির সঙ্গে লড়াইয়ের ফলে গণরাজ্যগুলি ক্রমে দুর্বল হয়ে গেছিল। হবেই তো, গণরাজ্যের কি ক্ষমতা আছে? আর সবসময় রাজারা রাজতান্ত্রিক যেগুলো মগধ, অবন্তী, এগুলো কিন্তু সবসময় গণরাজ্যগুলোকে দখল নেওয়ার একটা টার্গেট থাকে। বারবার অ্যাটাক করলে, লড়াই করলে কতক্ষণ তারা দুর্বল হবেই। যুদ্ধের জন্য দরকার হতো অনেক সৈন্যদের জন্য অনেক খরচ। সেই খরচ জোগাড় করা সেখানকার প্রজাদের পক্ষে কর বসানো হতো। গণরাজ্যগুলি সেই বাড়তি করে আদায় করা সহজ ছিল না। পাশাপাশি সেই জন্য গোষ্ঠী বিবাদ পাকিয়ে ওঠে, ফলে গণরাজ্যগুলি পক্ষে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়েছিল। কেন হলো বুঝতে পারছো? বারবার যুদ্ধ করতে হচ্ছে, শাসকরা অন্য রাজারা আক্রমণ করছে, নিজেদের টাকার টান পড়ে যাচ্ছে। নগদ হয়তো শক্তিশালী, তাদের পয়সা জোগাড় হয়ে যাচ্ছে, খনি আছে। গণরাজ্যে তো অতটা কিছু নেই, তাই বারবার ট্যাক্স তোলা হতো না। বেশি করে ট্যাক্স তুলতে গেলেই বা কর তুলতে গেলেই তারা বিরক্ত হতো, দিয়ে নিজেদের মধ্যে একটা বিবাদ তৈরি হচ্ছিল। চলো এইটুকুই জেনে নিই, তারপরে এই টুকরো কথায় যাই। টুকরো কথাগুলো পড়ার একটা সময় থাকে, সবসময় প্রথম থেকেই পড়লে হয় না। মগধের রাজাদের সাল ও তারিখ, অর্থাৎ মগধ সম্পর্কে একটু ভালো শিখিয়ে দিয়েছে। মগধ জনপদে মোট 3টি রাজবংশ শাসন করেছিল। সেগুলি হলো হস্যাঙ্ক, শৈশুনাগ, নন্দ রাজবংশ। এই নন্দ রাজবংশটাই বিশাল, মানে ডেঞ্জারাস অবস্থা। মানে নন্দ রাজাকে কেউ মারতে পারতো না, মুখোশ পরে সব নন্দ রাজা ঘুরে বেড়াতো। শেষ পর্যন্ত ওই তো আমাদের আমাদের যেটা ওই যে আমরা পরে দেখতে পাবো যে গোটা ভারতবর্ষের সম্রাট হয়েছিল। এখন দেখো, নন্দ রাজবংশকে সে কিন্তু ধ্বংস করেছিল। একটু নামটা দেখিনি, এখানে আছে। এখানে নেই, আগে আছে। বেশ, চলো আমরা পরে জেনে নেবো। বেশ, পড়াতে মনে পড়ে গেল বলছি। তবে ঠিক কবে যে মগধকে রাজা, ঠিক কবে কে মগধের রাজা ছিল তা বলা মুশকিল। আনুমানিক, এটা আনুমানিক সালে হিসাব করে নিয়ে করা হয়। গৌতম বুদ্ধের মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এগুলি গোনা হয়েছে। মনে করা হয় অজাতশত্রুর রাজত্বে 8 বছরের মাথায় গৌতম বুদ্ধ মারা যায়। সেই সালটি ধরা হয় 8 খ্রিস্টাব্দে। এখানে তেমন কিছু আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই, শুধু আমাদের এইখানে মগধে কয়টি রাজবংশ শাসন করেছিল এবং কী কী। কটা হলো? 3টি। কী হলো? হস্যাঙ্ক, শৈশুনাগ, নন্দ রাজবংশ। চলো তারপরে আমরা আলোচনায় যাই। একটু ভিডিওগুলো লম্বা হবে, লাইন বাই লাইন